সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। হাতির ঝিল দৃশ্যত রাজধানীর নয়নাভিরাম এবং অন্যতম জনপ্রিয় স্পট হল এর পানি দূষিত। এক গবেষণা বলছে 280টি ড্রেন দিয়ে পয়ঃবর্জ্য মেশানো দূষিত পানি সরাসরি মিশছে হাতির ঝিলে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তবে এর দায়িত্ব নিতে রাজি নয় রাজউক এবং সিটি কর্পোরেশন কেউই। সম্প্রতি দেশের 6 জেলায় সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসব জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। এই সংক্রান্ত রিটের শুনানিতে আজ এই নির্দেশ দেওয়া হয়। হামলার ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও রুল দেওয়া হয়েছে। এবং 1 নভেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 12টি কেন্দ্রে রোজ 40,000 জনকে দেয়া হবে ফাইজারের টিকা। আর মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন কেন্দ্রের সংখ্যা বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী। এদিকে 28 সেপ্টেম্বরের বিশেষ গণটিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে আজ। এবারে বিস্তারিত। রাজধানীর হাতির ঝিলের পানিতে প্রতিদিন মিশছে মানবদেহের জন্য ক্ষতিকর বর্জ্য। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে এতে রয়েছে মারাত্মক ক্ষতিকর ব্যাকটেরিয়া। রাজউক ও সিটি কর্পোরেশন বলছে যথাযথ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় কিছু করা যাচ্ছে না। মৌমিতা জান্নাতের রিপোর্ট। 302 একর জমির উপর 1971 কোটি টাকা ব্যয়ে রাজধানীর যানজট নিয়ন্ত্রণ, বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণের কথা মাথায় রেখে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। পথচারী ও ভ্রমণকারীদের আনন্দ ও বিনোদনের উৎস এর টলটলে পানি আর পরিবেশ। আপাত দৃষ্টিতে এই পানি দেখে বোঝার উপায় নেই হোটেল সোনারগাঁওয়ের পেছনের স্লুইস গেট দিয়ে রাজধানীর একটি অংশের 280টি ড্রেনের নোংরা পানি ঢোকে হাতির ঝিলে। বড় আকারের ময়লা আটকানোর এসব হুক ছাড়া আর কোনো ছাঁকনির ব্যবস্থা না থাকায় পয়ঃবর্জ্য মেশানো দূষিত পানি সরাসরি মিশছে হাতির ঝিলে। ব্র্যাকের অণুজীব বিজ্ঞানী মাহবুবুল হাসান সিদ্দিকের গবেষণা বলছে এই পানিতে রয়েছে জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর 3 ধরনের ব্যাকটেরিয়া। স্পর্শ ছাড়াও এগুলো শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে ঘটাতে পারে চরম বিপর্যয়। এইখানে আরো হেভি মেটাল আছে, বিভিন্ন ধরনের পলিউশনের কারণে এক ধরনের ন্যাচারাল সিলেকশন হচ্ছে। যেই ডেঞ্জার নিয়ে তারা ঢুকছে আসলে দিন শেষে তার চেয়ে বেশি ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এবং এটার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমরা খেয়াল করে দেখেছি এখানে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আছে। এখন এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, সে হয়তো আগে একটা ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট ছিল, এখন তার থেকে আরও 10টা ডিফারেন্ট টাইপের ব্যাকটেরিয়া এই রেজিস্ট্যান্টগুলো হয়ে যাচ্ছে। আশপাশে যে বস্তি এলাকাগুলো আছে অথবা এই ধরনের যেই আন্ডার প্রিভিলেজড যে মানুষগুলো আছে এদের অনেকেই কিন্তু আপনার এখানে গোসল করে কাপড় ধোয়ে। তারপরে আপনি খেয়াল করে দেখবেন যে এটাকে ঘিরে অনেক ধরনের কিন্তু আপনার স্ট্রিট ফুডের দোকান থাকে। সিটি কর্পোরেশনে জানায় রাজধানীর 96% স্থাপনাতেই বৃষ্টির পানি ও পয়ঃনিষ্কাশন লাইন এক। ফলে যেসব ড্রেন দিয়ে বাসাবাড়ির সাধারণ ময়লা বা বৃষ্টির পানি আসার কথা সেগুলো দিয়ে মানুষের মলমূত্র হাতির ঝিলের পানিতে মিশছে। ঢাকা মহানগরীতে আমরা এই পর্যন্ত আমরা গবেষণা যা বলছে অনলি 4% ফিকেল স্লাজ আমরা ম্যানেজ করতে পারি, আর বাকিটা ম্যানেজের বাইরে। এইটি এখন এই মুহূর্তের সবচাইতে বড় বাস্তবতা। আমাদের স্টর্ম ওয়াটার ড্রেনেজটা আমরা শুধু দেখি, কিন্তু ইন্টারনাল সোয়ারেজটা তো আমরা দেখি না, এটা ওয়াসা দেখে। এদিকে ঝিলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রাজউক বলছে ঝিলে এসে পড়া বিষাক্ত নোংরা পানি যথাসাধ্য পরিশোধন করে নদীতে ফেলার চেষ্টা চলছে। কিন্তু যেসব ড্রেন দিয়ে সুয়ারেজের বর্জ্য এসে পড়ে এর দায়িত্ব সিটি কর্পোরেশন ও ওয়াসার। ড্রেনের পানি রিসিভ করি আমরা, ঢাকা শহরের হাউসফুল পানি করে আমরা রিসিভ করি, সেটা আমরা কিন্তু বের করি। এক পর্যায়ে পানি আমরা আটকায় রাখি। আমি যদি একদম সুলিকেটা ডাউন করে দিই, এটা খাল দিলে কিন্তু শুকিয়ে যাবে। তো এটা তো এটা তো রাজুকের দায়িত্ব না। এই ড্রেন ম্যানেজমেন্ট কিন্তু রাজুকতে পড়ে না, কিন্তু এটা ওয়াসা করে এবং সিটি কর্পোরেশন করে। কিন্তু তাহলে সিটি কর্পোরেশন ওয়াসার মধ্যে সমন্বয় করতে হবে। কেউ দায় নিতে চাচ্ছে না। রাজুক বলে এটা আমার না, সিটি কর্পোরেশন বলে এটা আমার না, ওয়াসা বলে এটা আমার না, এটা তো হইতে পারে না। যখন এটা তৈরি করা হলো, বিভিন্ন উৎস থেকে যে এটার মধ্যে যে বর্জ্য আসবে সেটা বিবেচনায় কেন না হলো না এক যুগ আগেও। উদ্বোধন হওয়ার পরেও কিন্তু 7-8 বছর চলে গেল। এই 7-8 বছরেও আমরা কোনো পরিকল্পনা দেখছি না। সিটি কর্পোরেশন, ওয়াসা ও রাজুকের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সমস্যা থেকে উত্তরণের পথ নেই।
তবে দীর্ঘমেয়াদী সেরকম কোনো পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার আগেই হাতিরঝিল রাজধানীবাসীর জন্য বিস্ফোরা হয়ে উঠতে পারে বলে আশঙ্কা পরিবেশবিদদের। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের 6 জেলায় হিন্দু সম্প্রদায় তাদের বাড়িঘর এবং উপাসনালয়ে হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা বিধানে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সম্প্রতি দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের একাধিক জেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ছিল উল্লেখ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষ হলো আজ। শুনানি শেষে আদালত রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, চাঁদপুর ও নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আগামী 2 মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শুধুমাত্র কিছু নিরীহ মানুষজনকে গ্রেপ্তার বাণিজ্য করে এই ধরনের ঘটনাগুলো তো থামানো যাচ্ছে না। সত্যিকার অর্থে যারা আসলে ঘটনার সাথে জড়িত থাকেন তারা কোনো সময়ই বিচার হয়ে শাস্তির ভোগার বিষয়টা নিশ্চিত হয় না। ফলে কি হয়, অপরাধীরা উৎসাহিত হয় এবং বারবার একই রকমের ঘটনা ঘটছে। আমরা পুরো বিষয়টাকে কোনো ধরনের সাম্প্রদায়িক কিংবা রাজনৈতিক কোনো কারণ আমরা এখানে বলার চেষ্টা করিনি, কারণ এটা তদন্তাধীন বিষয়। তদন্তে নিশ্চয়ই বের হয়ে আসবে, যেহেতু বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয়দেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের জন্য। অন্তর্বর্তীকালীন এই আদেশের পাশাপাশি প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা সহ একাধিক রুলও জারি করেছে আদালত। 2001 থেকে শুরু করে 2021 এই 20 বছরে নানান রকমের যে সংঘাত সহিংসতাগুলো হয়েছে হিন্দু সম্প্রদায় কিংবা বৌদ্ধ সম্প্রদায়দের উপরে, কোনো ঘটনারই আসলে এখনো পর্যন্ত বিচার হয়নি। রুল দিয়েছে 2 টার্মে, একটা হলে গিয়া রেসপন্ড নাম্বার 9/21, মানে ওই যেটা 6টা ডিস্ট্রিক্ট দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছে সেটা মানে ফেল করেছে, সেটাকে রুল ইস্যু হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ রিটে 19 জনকে বিবাদী করা হয়েছে। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী শীতে দেশে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডারে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বাংলাদেশের কোনো মানুষ যেন বাদ না যায়, সকল মানুষ যারা টিকা গ্রহণ করার মতো মানে নীতিমালা অনুযায়ী যোগ্য প্রত্যেকটা মানুষ টিকা পাবে, সেই ব্যবস্থাটা কিন্তু আমরা করেছি, এটা সত্য। কিন্তু দেখা যাচ্ছে যে যখনই একটু শীতকাল আসছে পৃথিবীর সব দেশে আবার কিন্তু করোনা ভাইরাস দেখা দিচ্ছে। এমনকি ইউএসএ বা ইংল্যান্ড বা ইউরোপ বিভিন্ন দেশে ইতিমধ্যে এই প্রাদুর্ভাবের কিছুটা মানে দেখা যাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে সবাইকে একটু সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি। 1 নভেম্বর থেকে রাজধানীর 12টি টিকা কেন্দ্রে শুরু হবে 12 থেকে 17 বছর বয়সের নিবন্ধিত শিক্ষার্থীর করোনার টিকাদান। প্রতিদিন রাজধানীর 40,000 শিক্ষার্থী পাবে এই টিকা। 1.5 বছর বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান খুললে 12 থেকে 17 বছর বয়সের সব শিক্ষার্থীর সুরক্ষায় করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তারই ধারাবাহিকতায় প্রায় 3.5 লাখ শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করে শিক্ষা অধিদপ্তর। দুপুরে সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জানান, আপাতত টিকা আছে 2 কোটি। 1 নভেম্বর ঢাকায় শুরু হলেও টিকা পাবে সারা দেশের শিক্ষার্থী। 1 তারিখ থেকে আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারবো স্কুলের ছেলে মেয়েদের, এবং সেটা আমরা ঢাকায় 12টি কেন্দ্র আমরা ঠিক করেছি, যে কেন্দ্রে শীততাপ নিয়ন্ত্রিত 40,000-এর মতো রোজ দেওয়া যাবে আর কি। টিকা তো আমাদের কাছে যথেষ্ট আছে এবং আসছেও। আমরা স্কুলের ছেলে মেয়েদেরকে তো ফাইজার টিকা দিচ্ছি। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, রাজধানীতে 12টি টিকা কেন্দ্রের পাশাপাশি আরও কেন্দ্র বাড়ানো যায় কিনা তা দেখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন এই 12টাতেই 1 তারিখ থেকে শুরু করো। এর বাইরে ওই যে সিটি কর্পোরেশনের যে কমিউনিটি সেন্টার বা অন্য যে ফ্যাসিলিটিস আছে সেগুলো এক্সপ্লোর করো, যদি সেগুলোতে এক্সপান্ড করা যায় করো, নাহলে শুরু করো আগে 12টার দিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ গণটিকার 2য় ডোজ আজ রাজধানীর 2 সিটি কর্পোরেশন এলাকার 132টি কেন্দ্রে দেয়া হয়। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।
ই-কমার্স ব্যবসার সঙ্গে জড়িতদের 2 মাসের মধ্যে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা ডিপোজিট রাখতে হবে। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক থেকে এই বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠকে 2022 সালের জন্য 22 দিন সরকারি ছুটি মন্ত্রিসভায় অনুমোদন পায়। আর ঔষধ আইনের খসড়া বৈঠকে উপস্থাপনের পর আলোচনা হলেও তা অনুমোদন করা হয়নি। মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে। এ পর্যন্ত 4টি ট্রাক, 6টি কাভার্ড ভ্যান এবং 1টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। কোনো মরদেহ পাওয়া যায়নি। উদ্ধার কাজের ধীর গতিতে অসন্তোষ জানিয়েছে ভুক্তভোগীরা। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাটুরিয়ায় ফেরির সঙ্গে ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে সকাল থেকে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। রয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। রওনা দিয়েছে আরেক উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এর আগে গত রাত 10টা পর্যন্ত চলে উদ্ধার অভিযান। তবে হামজা বা প্রত্যয়ের ফেরি উদ্ধারের সক্ষমতা নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটি। আমাদের ক্যাপাসিটি হলো 250 টনের মতো, আর হামদার হলো 60 টন। আমরা যদি সাইমুলেসলি কাজ করি তাও আমাদের ক্যাপাসিটির বাইরে। যেহেতু উদ্ধার ইউনিটের সক্ষমতা কম, সেক্ষেত্রে আমরা আরও কিছু টেকনিক ইউজ করে আমরা উদ্ধারের চেষ্টা করব এবং সহযোগিতা রাখবো। এক্ষেত্রে বিআইডব্লিউটিসিকেও আমাদেরকে হেল্প করতে হবে, আমাদের কিছু প্রাইভেট অর্গানাইজেশনের সহযোগিতা নিতে হবে। এদিকে উদ্ধার কাজের ধীরগতিতে অসন্তুষ্ট ভুক্তভোগীরা। এই ক্ষতি পূরণের মতো না, মানে সর্বশেষ একটা গাড়ি ছিল, আমার এখন পর্যন্ত গাড়ির কোনো তথ্য পাই নাই, কেউ কোনো নির্দেশনাও দেয় নাই। এইখানে 4-5টা গাড়ি আছে, পানির তলেও গাড়ি আছে এখানে, কিন্তু এই গাড়িগুলো, এই কভার ভ্যানগুলোর কেউ কোনো প্রকারের কোনো পদক্ষেপ নিচ্ছে না। অন্যদিকে ঘাটে নোঙর করার আগে ডুবতে সময় নেয় কোনো প্রাণহানি হয়নি বলে আশা জানান উদ্ধারকর্মীরা। এই পর্যন্ত আমরা কোনো প্রাণহানির ঘটনা আমরা খুঁজে পাই নাই। আবার কোনো লোক মিসিং আছে, এই ধরনের কোনো লোক এই ঘটনাস্থলে এসে আমাদের বলে নাই যে আমাদের একটা লোক মিসিং আছে। এই ধরনের তথ্য কোনো ব্যক্তি আমাদের কাছে বলে নাই বা আমরা জানি না। দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আলাদা 2 তদন্ত কমিটি। আমাদের তো দেখছি জাহাজটা অনেক পুরাতন, আসলে বিষয়টা ক্লিয়ার না জেনে বলাটা ঠিক হবে না। এটা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে যে কি কারণে দুর্ঘটনাটা ঘটছে। গতকাল 14টি ট্রাক, বেশ কিছু কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সহ ডুবে যায় রোরো ফেরি আমানত শাহ। দেশে রোরো ফেরি ডোবার প্রথম ঘটনা এটি। মাছরাঙা নিউজ ডেস্ক। প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেল দেশের ছোট বড় 23টি প্রতিষ্ঠান। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। 1958 সালে যাত্রা শুরু করে দেশের ওষুধ শিল্পের মহিরহ প্রতিষ্ঠান এখন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। 30 বছরের বেশি সময় ধরে দেশের বাজারে যার অবস্থান শীর্ষে। স্কয়ারের বিশ্বমানের ওষুধ পরিচিতি পেয়েছে আন্তর্জাতিক বাজারেও। তারই স্বীকৃতি নতুন করে মিলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাওয়ার মাধ্যমে, যেখানে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার উঠেছে প্রতিষ্ঠানটির হাতে। সরকার যে ইনিশিয়েটিভ নিয়েছে এটা আসলে খুবই স্ট্রং, মানে শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য না, মানে অ্যাক্রস দ্য বোর্ড বিভিন্ন যত মেজর ইন্ডাস্ট্রিগুলো আছে, মানে সব সেক্টরগুলোকে স্ট্রেংথেন করা, তারপরে আমাদের যে ওভারঅল জিডিপিটা বাড়ানো, প্লাস আমাদের এক্সপোর্টগুলো মানে বাড়ানো, এইগুলো আসলে সরকারের ইনিশিয়েটিভটা আসলে খুবই ভালো আমাদের সবার জন্য। প্রথমবারের মতো ঘোষিত এই পুরস্কার দেয়া হয়েছে 7টি ক্যাটাগরিতে। বৃহৎ শিল্প ছাড়াও মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির, হস্ত ও কারু এবং হাইটেক শিল্পের মোট 23টি শিল্প প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী। শিল্পোদ্যোক্তারা বলেন এই পুরস্কার তাদের নতুন শিল্প স্থাপন ও দেশের প্রতি দায়বদ্ধতা বাড়াতে উৎসাহিত করবে। আমাদের আগামী দিনের ব্যবসায়ীর মনোভাবটাকে অনেক বেগবান বা শক্তি নিয়ে কাজ করার মনোবৃত্তিকে আপনারা আরো পাকাপোক্ত করে দিয়েছেন আমাদেরকে এই সম্মানিতের মাধ্যমে। আমি দলিত জনগোষ্ঠীর নারীদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তাদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে তাদের তৈরি পণ্য বাজারজাত করে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেন বাংলাদেশের দৃষ্টান্ত হয়ে থাকে। শিল্প প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে এই সকল প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার, আমদানি হ্রাস, আমদানি বিকল্প পণ্য উৎপাদন, স্থানীয় কাঁচামাল ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক দায়িত্ব পালন এবং পরিবেশ সংরক্ষণ বিষয়টি বিবেচনা করা হয়েছে।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছেন উদ্যোক্তারা। এক্ষেত্রে সরকারের আরও বেশি সহায়তা প্রয়োজন। শাহাদাত হোসাইন, মাছরাঙা সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের অস্বাভাবিক দর বৃদ্ধিতে মানুষের ক্রয় ক্ষমতা কমছে দিন দিন। হিসেব বলছে গেল এক মাসে বাজারে অন্তত 11টি পণ্যের দর বেড়েছে, যার উপর ভর করে টানা 3 মাস ধরে দেশে বেড়েই চলেছে মূল্যস্ফীতির হার। যদিও অর্থমন্ত্রীর দাবি, মূল্যস্ফীতি এখনও সরকারের লক্ষ্যমাত্রার মধ্যেই সীমাবদ্ধ আছে। জিন্নুরাইন আহসানের তোলা ছবি নিয়ে রিপোর্ট করছেন সৌরভ রহমান। এই হুড়হুড়িয়ার প্রতিযোগিতা এখন রোজকার নিয়তি এই মানুষগুলোর। সংসারের জন্য নিত্যপণ্য কিনতে শহরের সব প্রান্তেই টিসিবির ট্রাককে ঘিরে এমন ভিড় করেন সাধারণ মানুষ সকাল থেকে দুপুর অবধি। স্বল্প আয়ের মানুষ থেকে মধ্যবিত্ত, কে নেই সে দলে। যতটুকু আয় এতটুকুর ভিতরে আমরা বাজারে সাধ্যমতো কিনতে পারি না, তাই এখানে আমরা কম পাই, তার জন্য এখানে আসা। ডাল যেটা আমরা বাইরের থেকে কিনি ওটা 100 টাকা, এখানে পাই আমরা 55 টাকা। তেলের দাম দেখেন 170 টাকা কেজি, এখান থেকে আমরা 100 টাকা পাই। তেলের দামটা যদি বাইরে কমাই দিত তাহলে আমরা জনগণ সবাই পাইতাম। কিন্তু সরকার তা নিশ্চিত করতে পারেনি। সরকারি সংস্থা টিসিবির হিসেবেই মাসের ব্যবধানে সয়াবিনের পাম তেলের দাম বেড়েছে 3 থেকে 6 ভাগ পর্যন্ত। 3 টাকা করে বাড়তি চাল আর ময়দার দামও। পেঁয়াজ রসুনের পাশাপাশি আলুর দর বেড়েছে 25 ভাগের মতো। ডিম, চিনি থেকে শুরু করে হলুদ আর মরিচ। দরবৃদ্ধির তালিকায় আছে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যই। মানুষ তো বাজারে আসে একটা নিয়ে, বাজারে আইসা দেখে দ্রব্যমূল্যের দাম আর তাহলে কিনতে আইসে 5 কেজি, কিনে নিয়ে দিতেছে 2 কেজি। বাজারের এই চিত্র স্পষ্ট পরিসংখ্যানের খাতায়ও। হিসেব বলছে গেল সেপ্টেম্বরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে 5.59 ভাগ হারে আগের বছর একই সময়ের চেয়ে। মূল্যস্ফীতির এই হার ঊর্ধ্বমুখী বছরের শুরু থেকেই, আর এখন তা পৌঁছেছে প্রায় সর্বোচ্চ পর্যায়ে। তেল এবং জ্বালানি যেভাবে দাম বাড়ছে ঠিক তেমনি ভাবেই আপনার খাদ্যশস্যের দামও বাড়ছে। এখন আমাদের ইনফ্লেশন এখন পর্যন্ত আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের মাঝে আছে। আমরা যেটুকু ধারণা করেছিলাম সেই ধারণার ভিতরেই আছে। চলতি 2021-22 অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির হার শতকরা 5.2 ভাগে আটকে রাখার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। যদিও বাস্তবতা হচ্ছে প্রথম 4 মাসের কোনোটিতেই তা রাখা যায়নি। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সীমান্ত নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মাঝেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 5-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, গত রাত 8টার দিকে উড়িষ্যা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি 5 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। আন্তঃমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্রটি 5000 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই পরীক্ষাকে চীনের বিরুদ্ধে ভারতের একটি কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে, কেননা 3 স্তর ইঞ্জিন বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্রটি চীনের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন। টি-20 বিশ্বকাপে রাত 8টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শারজায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। নিজেদের প্রথম 2 ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে টাইগাররা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে মাহমুদুল্লাহ সাকিবদের। ক্যারিবীয়দের অবস্থাও বাংলাদেশের মতো। নিজেদের প্রথম 2 ম্যাচ হারায় তাদেরও জয়ের বিকল্প নেই। এ পর্যন্ত টি-20তে 2 দলের 11 বারের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 6 বার, বাংলাদেশের জয় 5টিতে। 2007 টি-20 বিশ্বকাপে উইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত ওই একটি জয় টাইগারদের। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজধানীর হাতির ঝিলে পড়ছে পয়ঃবর্জ্য, পানিতে মারাত্মক ক্ষতিকর ব্যাকটেরিয়া, গবেষণার তথ্য। দায়িত্ব নিতে রাজি নয় কোনো সংস্থা। 6 জেলার সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের। 2 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে রুল। এবং 1 নভেম্বর থেকে রাজধানীতে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান শুরু। আজ দেয়া হলো গণটিকা দ্বিতীয় ডোজ।
দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দেই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়াই যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।